মাই টিভির আত্মীয় স্বজন যারা আছে তাদের গুণগানই গায়, সেটা তো মাই টিভির রুলস হতে পারে না। মাই টিভি কথা বলবে বাংলাদেশকে নিয়ে, বিশ্বকে নিয়ে, অন্যায় অলির সবাইকে নিয়ে কথা বলবে। প্রধান বিচারপতি সে আওয়ামী লীগের বিচারপতি না, সে শেখ হাসিনার বিচারপতি না। মাই টিভির ক্যামেরা শুধু মাই টিভির আত্মীয় স্বজনের না, অল বাংলাদেশে, সেটা নিউজ চ্যানেল। প্রধান বিচারপতি সে আওয়ামী লীগের না। বাংলাদেশের এই ক্রাইসিস, এই যে কুল, এই যে প্রতিবিপ্লব, এই পরিস্থিতিকে মোকাবেলা করতে সকলকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে। নিজেদের ভিতরে এখন যে বিভেদের বিষ বাষ্পকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, ও তো অমুক দল করে, ও তো রাজনীতি করে, ও তো শিবির করে, ও তো সাধারণ শিক্ষার্থী, হ্যাঁ এই সমস্ত কিছু বলে, ও তো মন্ত্রী হয়ে গেছে, ও তো মন্ত্রীর উপদেষ্টা হতে চায়, এই সমস্ত কিছু বলে নিজেদের ভিতরে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটিও কিন্তু যারা কু করতে চায় তারা আরো উস্কে দিচ্ছে যে হ্যাঁ তোমরা নিজেদের ভিতরে বিভেদ তৈরি করো, সংঘাত তৈরি করো, আমরা সুন্দর সিস্টেম মতো আমরা আবার ক্ষমতায় যাচ্ছি। কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলার কথা, ঐক্যবদ্ধ করে আমাদের বিপ্লবকে সবল করতে হবে, রাষ্ট্রকে সংস্কার করতে চাই যে তারাই আন্দোলন করছে। আমি একটা সত্য কথা বলি, এই আন্দোলনে যদি রাজনৈতিক কর্মীরা না থাকলো, রাজনৈতিক কর্মীরা মার খায় খেয়ে অভ্যস্ত, মার খেয়েও অভ্যস্ত, মার দিয়েও অভ্যস্ত। সুতরাং চূড়ান্ত বিজয়ের জন্য যে মার দেওয়ার প্রয়োজন ছিল, এই মারটা রাজনৈতিক কর্মীরাই সাহস করে দিচ্ছে। হ্যাঁ, যেই গুলতি দিয়ে ছাত্র শিবিরের ছেলেপেলেরা পুলিশ মোকাবেলা করছে বন্দুকের, এই গুলতি কেবল ছাত্র শিবিরেরই কাছেই সম্ভব, এবং এটা ন্যায়ভাবে দেশের জনগণের পক্ষে ব্যবহৃত হয়েছে। এগুলো না হলে আমরা বিজয়টা অর্জন করতাম না। আমি হয়তোবা 10 বছর 15 বছর মানে সূর্যের আলো দেখতে পারতাম না, জেলখানায় পচে মরতাম আজমি সাহেবের মতো, কিন্তু দেশের মানুষ বিজয় অর্জন করেছে। সে কারণে আপনাদের মাঝখানে আবার এসেছি। আমাকে তো বলেছিল এইভাবে, আমাকে এমনভাবে মেন্টালি করা হয়েছে যে আমি পুরো দুনিয়া থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন। আপনারা দেখেছেন যে আমাকে যখন মিডিয়া দেখালো, এরপরে কোনো বিচারকের সামনে আমাকে নিছে না, তাহলে কি আমাকে বিচারকের সামনে নেওয়া আইন ছিল, তাই না? তার মানে কি তারা আমাকে এমন একটা পরিস্থিতি রাখছে যে তারা যে কোনো পরিস্থিতিতে আমাকে আনঅফিসিয়ালি গায়েব করতে পারে। দেখেন, চিন্তা করেন, কিন্তু আমাকে কিন্তু কোনো সাংবাদিকের সামনে দেখায়নি, তারপরে হলো কোর্টে দেখায়নি, সেখানে বিচারকের সাথে কথা বলার সুযোগ দেয়নি, আমি যে নির্দোষ না দোষী এই ধরনের কোনো উপস্থাপনা কিচ্ছু নাই। আমি আনঅফিসিয়ালি হিরেন একটা মানুষ হয়ে আছি। তো এটা আমার প্রচুর আতঙ্ক ছিল। আপনারা সবাই আন্দোলন করছেন সুন্দরভাবে, এবং আমার মতো আরও অনেক রাজনৈতিক কর্মীরা ছিল। কেউ রাজনৈতিক কর্মীদের ছোট করবেন না। আপনারা জানেন না কত রাজনৈতিক কর্মী মারা গেছে চিন্তার বাইরে। সাধারণ মানুষের চেয়ে রাজনৈতিক মতাদর্শের লোকেরা বেশি মারা গেছে। হ্যাঁ, তার একটা এজেন্ডা ছিল হাসিনাকে পতন করতেই হবে, আর সাধারণ ছাত্রদের এজেন্ডা ছিল যে কোটা বাতিল করতেই হবে। দুটা কিন্তু দুই রকমের এজেন্ডা, কিন্তু আমরা কোটা বাতিলের চেয়েও বড় এজেন্ডা পেয়ে গেছি হাসিনার পতন। সেখানে রাজনৈতিক ব্যক্তি দলগুলোকে তাদেরকে অসম্মান করার একটা প্রবণতা আওয়ামী লীগ ঠেলতেছে, কৌশলে আওয়ামী বুদ্ধিজীবীরা ওইদিকে ঠেলতেছে, এবং আপনার আন্দোলনকারী এবং রাজনৈতিক কর্মীদেরকে আলাদা বিভক্তি চেষ্টা করতেছে না। এই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মী এবং আন্দোলনকারীরা একত্রে থাকতে হবে, এবং যেখানে যেখানে সংস্কার করা দরকার সেগুলো সংস্কার করতে হবে। সেটা সংবিধান হোক, আইন আদালত আইন কানুন হোক, বিচারকদের পদত্যাগ করানো, বিভিন্ন দপ্তরের পদত্যাগ, গোয়েন্দা বিভাগ সংস্কার, যা যা আছে সংস্কার করা, পুলিশ সংস্কার, এগুলো রাজনৈতিক দল এবং
ছাত্রদের একভাবে মানে একত্রিতভাবে করতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্ররা এখানে মুভমেন্ট করছে, তারা ভালো কিছু করছে, আমরা কিন্তু মানে এই পুরা ইকোসিস্টেম কিন্তু এখন রাজনৈতিক নেতাদের দখলে। আমার কথা ভালো করে বোঝেন, এটাকে অনেকে বুঝবে না। রাজনৈতিক নেতাকর্মীরা এখানে আন্দোলনকারীরা আমরা কিছু হাইকোর্টে এখানে আসছি, কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডের ইঞ্চি জায়গায় তারা আওয়ামী মুক্ত করে রাখার জন্য একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করে রাখছে। ঠিক আছে, ওরা এখনই সরে গেলে সাধারণ শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের মুহূর্তের মধ্যে কচু কাটা করবে আওয়ামী লীগ। এটাকে আমরা জানি না। এই বিষয়গুলো বাস্তবতাগুলো অনুধাবন করে করে সবার সাথে মিলবন্ধন রেখে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য সম্পন্ন করতে হবে। এবং এই আওয়ামী লীগ শেখ হাসিনা জনগণকে 15 বছরের জন্য বঞ্চিত করেছে। এমন একটা সিস্টেম করতে হবে যেন 15 বছরের জন্য আওয়ামী লীগ শাস্তি পায়। এবং এই যে ভোট চুরি, আমি তো চাই এখানে থেমিসের মূর্তিটা সরায়ে শেখ হাসিনাকে বসিয়ে রেখে একটা মূর্তি দিতে হবে। জনগণ যাওয়ার সময় তাকে তার প্রতি ঘৃণা নিক্ষেপ করে সেখান থেকে যাবে। এরকম একটা স্থায়ী ব্যবস্থাপনা হওয়া দরকার। এটা অনেক আগে দখলদারি নিপীড়কদেরকে হাঁটু গেড়ে বসিয়ে রাখার একটা অনেক দেশের আছে, যে যে দেশে গাদ্দার আছে সেই গাদ্দারদেরকে বলা হয় এখানে এক গাদ্দার বসে আছে, তাকে আপনারা ঘৃণা নিক্ষেপ করেন। তো ওই রকম আমরা শেখ হাসিনার একটি গাদ্দার স্মৃতিস্তম্ভ চাই, সেটার উপরে সবাই জনগণ যুগের পর যুগ বলবে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সে ক্ষমতায় আসলো, দেখেন কত কৌশল। সে নিজে আসলে একটা সিঁড়ি ব্যবহার করে, ব্রিজ ব্যবহার করে কি করলো, ব্রিজটাতে পার হওয়ার পরে ব্রিজটা পুরাই দিল যেন আর কেউ সেটাতে না যেতে পারে। মানে কি একটা কৌশল। তাহলে দেখেন একটা সিস্টেম ধ্বংস করা মানে কি, সে হত্যার চেয়ে জঘন্য অনেক অপরাধ বলতে গেলে শেষ হবে না। এত এত কষ্ট দিচ্ছে নাগরিকদেরকে, এত মার। জি, আচ্ছা, আমাকে যখন মানে বাসায় নিতে গেছে, প্রথমে তো আমার বাসার, আমি তো ছোট একটা ক্ষুদ্র ব্যবসায়ী, মধুর ব্যবসা করি। আমার ড্রামে অনেক মধু ছিল। ঠিক আছে, ওরা আমার ড্রামে অস্ত্র আছে কিনা এগুলো দেখার জন্য আমি ড্রামের মধুগুলো সব ঢেলে বাথরুমে ঢালছি। আমি অনেক মানে একটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছি। এছাড়া আমার সুপার ছিঁড়ছে, করছে, এগুলো করছে। আমার 3টা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ এগুলো নিয়েছে। তারপরে 3টা মোবাইল নিয়ে গেছে বাসায়। এই সব কিছু মিলিয়ে একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর যখন আমাকে নিচ্ছিল তখন আমি বললাম আমি তো লুঙ্গিতে কমফোর্ট ফিল করি। আমি তো ঢাকা শহরে মাঝে মাঝে লুঙ্গি করে চলাফেরা করি। তো বলছে আমি প্যান্টটা করে লুঙ্গি করে নিই, অথবা লুঙ্গির সাথে নেই। তো বলছে তুই তো বাঁচলে আবার লুঙ্গি পরবি। এই বিষয়টা আমাকে খুব ভয় লাগিয়েছিল। আমি বাঁচলে লুঙ্গি পরবো, তার মানে আমার লুঙ্গি পরার সুযোগ নাই। মানে এটা যারা আমাকে ধরতে গেছে। ঠিক আছে, তো তারপরে বের হওয়ার পরে দেখলাম যে সামনে অনেকগুলো গাড়ি। তো আমি গোনার চেষ্টা করলাম, 8টা পর্যন্ত গুনতে পারি, অন্ধকারের মধ্যে আর গোনা যায় না। ঠিক আছে, আবার পিছনে দিকে দেখলাম যে গাড়ি অনেকগুলো, 8টা পর্যন্ত গাড়ি। যেটা বুঝলাম যে প্রায় মানে আধা কিলোমিটার একটা গাড়ির বহর নিয়ে আমাকে ধরতে গেছিলো, যে সে তারা মনে হয় কোনো একটা জঙ্গিকে ধরতে গেছে, এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, এবং মানে আপনার হলো আরও অনেক ধরনের লোমহর্ষক বর্ণনা আছে যেগুলো বলতে আপনার হলো দ্বিধা হয়। হ্যাঁ, অনেক বাজে অভিজ্ঞতা। ইলেকট্রিক শক দিচ্ছে 21টা জায়গায়। আমার এগুলোতে ফোটা দাগ হয়ে আসছে পায়ের এগুলোতে। ঠিক আছে, 21টা জায়গায় ইলেকট্রিক শক দেওয়া দাগ আছে। প্রত্যেকবার শক দিচ্ছে, কোথাও লাগে না, তাই ডিরেক্ট ব্রেনে গিয়ে ধাক্কা লাগে। ঠিক আছে, এরকম আমি একটু পর আমার চোখ ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। ফ্লাশ আউট মানে হঠাৎ করে আমি ঝাপসা দেখতেছি, এরকম হচ্ছে আমার। ঠিক আছে, এখানে আসার পরও 2বার হয়েছে। তো আমি 18 সালে এরকম নিপনের শিকার হয়ে আমার 3 মাসের মতো আমি অসুস্থ ছিলাম। তো এবার কত দিনের সুস্থ আমি জানি না। তবে আন্দোলনকারী সহ সবাইকে অনুরোধ করব যে এই দেশে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের মুক্ত করতে হয়। এবং ভারতের আগ্রাসনে ভারতীয় পণ্য না, শুধু ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে হবে। এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে হলে ভারতের যারা শত্রু সেই শত্রুদেরকে আপন করে নিতে হবে। তাহলে ভারতের শত্রুকে, ভারতের শত্রু বেগম খালেদা জিয়া, বিএনপি, ভারতের শত্রু জামাতে ইসলাম, ভারতের শত্রু ইসলামিক দলগুলো যারা তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করছে। সুতরাং এই মানুষগুলো যেহেতু ভারতের শত্রু, সুতরাং ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে হলে এই কোরআনগুলোকে সাথে করে নিয়ে যদি দেশ গড়া যায়, তাহলে দেশে একটা স্থায়ী ন্যায় বিচার ও সুশাসনের পরিবেশ তৈরি হবে এবং আমরাও ভারতীয় রাষ্ট্র থেকে মুক্ত হব। সেই জায়গা থেকে এখন মানে অনেক ধরনের বিভেদের চেষ্টা করতেছে, কিন্তু এমনও হতে পারে যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে স্পেস পাওয়ার জন্য মানে আমাদের গণ অধিকার পরিষদের সুযোগ দিতে পারে। আবার আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস পাওয়ার জন্য তারা হলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মেও এসে ঢুকতে পারে। আবার আওয়ামী লীগ এতদিন জয় বাংলা স্লোগান দিয়েছে, মুহূর্তের মধ্যে সে বলতে জিয়ার সৈনিক বলতে পারে। আমাদের এই সবাইকে চিনতে হবে এবং রেখে ওই থেকে কাজ করবে। আমি যেটা আপনি বলছিলাম যে আমরা 29 একটা রিপোর্ট এই